হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আসলে আমি ওয়ালাইকুম একটু দেখি আসসালাম। হুম। কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে আমার আজকে সৌভাগ্য যে তোমাকে আমি পেয়েছি আমার আজকের এই ব্লগে। ইউ আর মোস্ট তোমার কেমন ওয়েলকাম এন্ড লাগছে? ইটস এ নিউ ফিলিংস। যেহেতু তোমরা বাইরে থাকো ইউরোপে, হয়তো তোমাদের ঈদের কালচারটা বা ওখানকার পুরো পরিবেশটা ভিন্ন, যতটাই বলি না কেন। যদিও আমাদের বন্ধুত্ব অনেক আগের, পারিবারিক ভাবে আমরা একে অপরকে চিনি, ফ্যামিলি ফ্রেন্ড, হ্যাঁ, তারপরেও হ্যাঁ। হ্যাঁ অ্যাবসলিউটলি ফ্যামিলি ফ্রেন্ড, বাট স্টিল ইটস এ নিউ এভিনিউ। আজকে নিশ্চয়ই আমরা কথা বলবো, ঈদ আড্ডা দিব, তোমাদের কথাগুলো জানবো, বিকজ লন্ডন, ইংল্যান্ড, তোমাদের ওখানে অনেক করোনা এফেক্টেড। আর ইভেন তোমাদের প্রাইম মিনিস্টারও বোধহয় বরিস এফেক্ট জনসনও হয়েছিলেন না তো উনার, হ্যাঁ, উনি ঠিকঠাক হয়ে গেছেন আবার। তোমাদের আহ, NHS is doing a এখন great আসলে না job. পুরো বিশ্বটা জুড়ে এখন আমাদের একই অবস্থা, সে দেশ হোক বিদেশ হোক, পুরো হুম, পৃথিবীটাই এখন এফেক্টেড, পুরো পৃথিবীটা এখন একরকম ভাবেই চলছে। কোথাও হুম। রাত কোথাও দিন, কিন্তু মানুষের জীবনযাত্রা কিন্তু এখন একই রকম। লকডাউন, কোয়ারেন্টাইন, এই কথাগুলোর মধ্যেই আমরা সবাই পুরো বিশ্ব জুড়ে। সো কোনো একটা খুব বেশি একটা চেঞ্জ না, সেটা ঈদ হোক আর এখন যেটাই হোক, সবার জীবন এখন একই রকম ভাবেই যাচ্ছে। যে সবার এখন একটাই প্রার্থনা যে কবে এই থেকে আমরা বের হব, একটা নতুন একটা পৃথিবী পাবো। তাই নতুন পৃথিবী মিন্স সবাই বলছে যে এই পৃথিবীটা আর আগের মতো থাকবে না, নতুন একটা পৃথিবী হুম। আমরা পাবো। তো তোমাদের সময় লাগবে, সময় লাগবে। সময় হ্যাঁ, হ্যাঁ। এই সময়টুকু আমরা দিতে পারবো কিনা, ওই ধৈর্যটা আমাদের আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। তো এখন তো তুমি বাসায় নাকি ওয়ার্ক ফ্রম হোম করছো? বাসায় বাসাতে। সো এখন ওয়ার্ক ফ্রম হোম ছিল, বাট আজকে অফিস যেতে হয়েছে। আমি তো আমি নগদে কাজ করি, তুমি জানো সেটা, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, তো জরুরি সেবা, তো আমাদেরকে অফিসে যেতে হয়। তো তুমি যদি হুম, বলে দাও আমাদের আজকে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য হোল মানে আজকের শো আমাদের এন্ড এভরিথিং। পারপাসটা আসলে আমি জানি যে তুমি আই এম অনেক গোনা মানে অনেক I'm gonna লাইফ। share my I'm gonna share my your this show with my fans while you are describing the whole show. Okay? ওকে, ওকে, অফ কোর্স, ইয়া। সো এই শোটা আজকের শো বলবো না, আসলে এটা একটা আড্ডা, কারণ এটা ঈদ পরবর্তী আসলে আমাদের অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকতো নর্মাল ঈদ ডেতে, কিন্তু যেহেতু এখন না কোয়ারেন্টাইন যাচ্ছে, লকডাউন হচ্ছে, সবাই ঘরে বসে থাকা আসলে এটাই একমাত্র কাজ। তো ঘরে বসে কি করে একটু মানে এরকম একটা অস্বাভাবিক জীবনের মধ্যে থেকে কিভাবে একটা স্বাভাবিক জীবন আমরা যাপন করতে পারি, তার জন্যই এই আড্ডা উইথ ফ্রেন্ডস। যেহেতু তুমি আমার পারিবারিক বন্ধু, তাই তো ভাবলাম তোমাকে আজকে নিয়ে আসি। তো এটা আমার সৌভাগ্য যে তোমাকে আমি পেয়েছি। তুমি এত ব্যস্ত, কারণ একটু আগেও তুমি লাইভ করে আসছো একটা। It's absolute pleasure. আচ্ছা। তো যেটা বলছিলাম যে তোমার এই আমি আজকে না টুকটাক গল্প করব, মানে এত সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো না, কারণ যেহেতু ঈদ আড্ডা, একটু আমরা একটু ফান কথাবার্তা বলি, কারণ সবখানি সব দিকে সেই সব খুব সিরিয়াস কথাবার্তা, তাই না? তো জাস্ট তুমি হ্যাঁ, ওকে বলো যে তোমার যে এই 10 বছরের ইউটিউবিং জীবন না, তো সেখান থেকে তুমি একজন 10 আহ, years. যদি আমি ভুল না করি তোমার 10 বছরের না তোমার এই ক্যারিয়ারটা, মানে আই তুমি মিন বলছো যে ইউটিউবে আমরা যে ইউটিউবিং এর ক্যারিয়ার। হ্যাঁ কিছুটা 10 ইয়ার্স ধরে আমরা কাজকর্ম করছিলাম। আমি একটা সেকেন্ড টাইম দিই, আমি সামহাউ হ্যাঁ, শিওর, শেয়ার নো করতে প্রবলেম। চাচ্ছিলাম। আমি অ্যাপোলোজাইজিং টু ইওর ফ্যান্স নো এন্ড ওয়ারিজ, তুমি করো, ভিউয়ার্স। এখনো আমি না মানুষ জয়েন হচ্ছে আস্তে আস্তে, সো নো প্রবলেম। আমি আমি জাস্ট এক সেকেন্ড তোমাকে আমি কোনো সমস্যা নাই। পেয়েছি, পেয়েছি রাজীব পেয়েছি। হাসান চৌধুরী ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক আপনাকে। আমার খুব ভালো লাগছে যে আপনি এখানে আসছেন, এখানে দেখছেন আমাদেরকে। ঈদ মোবারক ভাইয়া। আশা করি আপনাকেও খুব সহসা পাবো আমাদের এই ব্লগে। রাজীব ভাইকে। অন্যরকম ঈদের ও আবিষ্কার কি বলবো। ও রাজীব ভাই, আরে ও ও মাই রাজীব গড। চৌধুরী। অ্যাবসলিউটলি, ওরে যে গান লিখছে, কি দারুণ গান রাজীব ভাই। এবার একটু অন্যরকম, হ্যাঁ। হিজ ওয়াচিং। হুম, হুম, ভাই হুম। গানটা ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, আমি এটা আরেকবার শেয়ার দিতে চাই। আচ্ছা, আমার মানে কাছে জয়েন অন্যরকম করেছে গান। কিনা আমি খুঁজে পাচ্ছি না, আমার লোকজন পাঠিয়েছে কিনা আমি না সামহাও খুঁজে পাচ্ছি না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আমি একটা সেকেন্ড কোনো লাস্ট সমস্যা নেই, টেক ইউর লাস্ট টাইম। আমি আমি বিকজ আমি চাই আমার আড্ডাটা আমার পেজ থেকেও লোকজন। হ্যাঁ হ্যাঁ, চলে গিয়েছে ইয়েস, 500 পিপল জয়েন। ইয়েস। ওকে, এই হ্যাঁ, হ্যাঁ, ওকে। ডান। সো ওইটা কি ধন্যবাদ রাজীব ভাই, থ্যাংকস জানিয়েছেন ভাইয়া। হুম। হ্যাঁ, আমার পেজ থেকে জয়েন করেছে সবাই, সো প্লিজ। ওইটাই আর কি, যেটা বলছিলাম যে আমাদের আজকে এটা ঈদ আড্ডা। তো যেহেতু ঈদ আড্ডা, তো আমি খুব বেশি ভারী ভারী কথা নিয়ে আলোচনা করব না, কারণ আমি জানি সকাল থেকে তুমি অলরেডি অনেক মানে কঠিন কঠিন বিষয় নিয়ে কথা বলে আসছো। সো ইটস নাও মানে একটু রিল্যাক্স করে আমরা কথা বলি একটু আর কি। সো যেটা বলছিলাম যে ঈদের দিন কেমন গেল, যেটা আর কি নর্মাল কোয়েশ্চেন, ঈদ কেমন গেল তোমার এবার?
ডেফিনেটলি বাসায় থেকে একদম মেনটেন করেছি যাতে এমন ভুলেও কোনো কিছু না বলি ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে অন্যরা উৎসাহিত হয় এমন কিছু করতে যে বাইরে চলে যাই বা একটু নিয়ম কানুন না মেনে কিছু করেছি। সেই জায়গাটায় একদম সতর্কতা বজায় রেখেছি। বাসায় ছিলাম, তোমার ড্রয়িং রুম থেকে বারান্দায় বেড়াতে গিয়েছি, বারান্দায় গিয়ে ছবি তুলেছি। আর একদম খুবই সীমিত পরিসরে, খুব বেশি আয়োজনও করা হয়নি, হয়তো 1 পদ বা 2 পদের কোনো একটা ছোট্ট মেনু, তো সব মিলিয়ে না ছিমছাম। আর তারপর রাতের বেলা নেটফ্লিক্স, তুমি জানো, আর বাবা মার সাথে একটু কথা বলা, ভিডিও কলে বা সব আত্মীয় স্বজনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। সো ইট ওয়াজ ভেরি মাচ ফাইন। আচ্ছা, এবার রান্না করা হয়নি? কারণ আমি তো কয়েকদিন আগে দেখলাম পুডিং রান্না করেছিলাম, বলেছিল যে ঘরের কাজে পুডিং রান্না করা অনেক বেশি ভালো, অনেক সোজা। আমার আমার মেয়ে ইদানিং রান্না করা শিখেছে ইউটিউব দেখে। সো মজার মজার লাভা কেক, পুডিং এন্ড এভরিথিং ও বানায়। সো ঈদের আগে বা পরের রাতে বোধহয় বানিয়ে খাইয়েছে। তারপর আজকে যখন আমি অফিসে যাচ্ছিলাম তখন সে আমাকে বললো, বাবা কি খেয়ে যাচ্ছ? আমি যে, মা একটু ছোট্ট, আমি একটু ফ্রুটস আর একটু পানি খেয়ে চলে যাবো। সে বললো যে না, আমি, সে আবার ইউটিউব দেখে শিখেছে যে ডিম আর চিজ দিয়ে সে সার্টেন কি যেন একটা করে, সেটা আবার বানিয়ে খাওয়ালো আমার মেয়ে, আমার 11 বছরের মেয়ে। সো মাশাআল্লাহ, ইয়াস, ওই সব ভালোই তো। মিলিয়ে ফ্যান্টাস্টিক। মাশাআল্লাহ, ইয়াস। ভালো যাচ্ছে। তো তুমি বলে যে ইউটিউব দেখেও শিখছে, তো বাবা তো একজন ইউটিউবার, তো ওর কেমন লাগে একজন বাবা, একজন এত বড় সেলিব্রিটি বাবা, কি সময় দিতে পারে মেয়েকে ঠিকঠাক? হ্যাঁ, আমি হয়তো একটু কম দেই ওকে। ও ওইভাবে আসলে অন্যভাবে কিছু ফিল করে না মুনিয়া, সত্যি কথা। আমার মেয়ে, ওর পড়াশোনা, ওর পিয়ানো লেসন্স, তারপরে ও একটু বই পড়ে আজকাল খুব ভালো মতো, প্লাস ওর পার্টিকুলার কিছু সিরিজ আছে যেটা দেখে সে নেটফ্লিক্স। এর বাইরে খুব একটা আমিও চাই না যে ইন্টারনেট দুনিয়া, বিকজ আমাদের ইন্টারনেট দুনিয়াটা খুব একটা পরিচ্ছন্ন নয় আমাদের দেশে, হুম। বাইরে সব জায়গায়। বাচ্চাদের জন্য সেফ না, ইনফ্যাক্ট বড়দের জন্য সেফ না। সেই জন্য ওকে খুব একটা আমি আনি না। বাট ওর সাথে যে জিনিসগুলো আলাপ আলাপ হয়, যে এক হচ্ছে ইউটিউব থেকে রান্না বান্না করা, ওই যে লাভা কেক, হ্যাঁ। পুডিং, এগুলো বানানো। হুম। দ্বিতীয়ত বই নিয়ে হ্যারি পটার খুব পড়ছে। আর তৃতীয়ত নেটফ্লিক্সে বোধহয় সুপার গার্ল নামে একটা সিরিজ আছে, সেটা দেখছে। আর ও বিলি আইলিশের ভক্ত, ওই যে গান, বিলি আইলিশ, I'm losing my mind, so something like that, so she's like a big fan. আর ও পিয়ানো, ওইটা একটু বাজানো শিখছে। তো এখন হয়তো অনলাইনে ক্লাস করবে। আর সারাদিন ভালো। ওই যে ডিজিটাল ক্লাস করে। তো সব মিলিয়ে ইয়েস, ইটস বিন ফ্যান্টাস্টিক। ওকে। সো এখন আমাকে একটু জানতে চাই একটা অন্য ব্যাপারে, যে তোমার যে এই 10 বছরের ইউটিউবিং জীবন, ইন্সপিরেশনাল, তুমি স্পিকার, তুমি একজন কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট, কর্পোরেট লিডার, মানে নানা রকমের পরিচয় তুমি পরিচিত। সেই 10 বছরের আগে সুখন আর এখনকার সুখন, আমি তোকে দেখেছিলাম যে তুমি বাসার মধ্যে, রুমের মধ্যে সেই ওয়েবক্যাম দিয়ে কথা বলতা, আমরা হাসাহাসি করতাম। দাওয়াতে আসতো, হ্যাঁ, তোমরা দাওয়াতে আসতো। দেখতাম যে হ্যাঁ, সুখন আমার সাথে আড্ডা কম করছে, সে ঘরের মধ্যে বসে কি সব কথা বলছে, সে সোশ্যাল ইস্যু নিয়ে, লাইফ নিয়ে। তো এত বছরের জার্নি নিয়ে যখন দেখো এখন সুখনকে, কেমন লাগে যে পিছনে ফিরে তাকাও যখন, যে তোমার জার্নিটা কেমন ছিল? বা জার্নিটা আমার জন্য আনন্দের ছিল। আবার তুমি যদি জিজ্ঞেস করো যে আসলে সমর্থন তো পাওয়া যায় না খুব একটা নতুন কিছুতে। So, আমরা যখন 2010 বা 11-তে ভিডিও ব্লগিং শুরু করেছিলাম, তখন অনেকে হাসাহাসি করতো কি হবে এটা দিয়ে বলে। তখন আবার 1.3 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল। তখন ওই জায়গায় আমরা কথা বলতাম। সো দেখা গেল যে তখন অনেকেই জিনিসটা বুঝতে পারেনি। এখন যখন তুমি দেখবে যে অনেক সিইও থেকে শুরু করে সবাই আসলে ইউটিউবে এসে, ফেসবুকে এসে কথা বলছে, ওই শুরুটা একটু একটু পিকুলিয়ার ছিল মানুষজনকে বোঝানো যে কেন কথা বলছি। সিটিজেন জার্নালিজম ব্যাপারটা তখনও নতুন, ভিডিও ব্লগিং ব্যাপারটা নতুন। সো অনেকেই একটু হাসাহাসি করতো। বাট একটা কথা আছে না, যে তুমি, ইফ ইউ ট্রুলি বিলিভ দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক এ চেঞ্জ এন্ড ইউ আর ইন দ্য রাইট পাথ, সো ইউ ক্যারি অন। সো আফটার 10 ইয়ার্স নাও, আই ফিল রিয়েলি গুড যে অনেকেই শুনছে, অনেকেই করছে। কিছু মত হয়তো অনেকে অবিশ্বাস করে বা কিছু মতের সাথে অনেক অমিল আছে, বাট আই ট্রুলি ফিল দ্যাট ইট হ্যাজ বিন এ ফ্যান্টাস্টিক এন্ড রিওয়ার্ডিং জার্নি। সো তখন যে তুমি শুরু করেছিলে তোমার ইউটিউবিং জার্নিটা, তোমার তখন কে ছিল ইন্সপিরেশন, কে করেছিল, যে যাকে দেখে তুমি এত ইন্সপায়ার্ড হয়ে বাংলাদেশের প্রথম ব্লগার হিসেবে তুমি পরিচিত পেলে, যে সে কে ছিল যাকে দেখে তুমি এত ইন্সপায়ার্ড হয়েছিলে? ওরকম কেউ ছিল না, সত্যি কথা। আমার কাছে ভেরি আইডিয়া কেম টু মি, যে একটা ফোন আছে, ফোনের মধ্যে ক্যামেরা আছে, আমি সেটাতে ভিডিও করতে পারবো, তারপর সেই ভিডিওটা আমি 10 আপলোডও করতে বছর পারবো। আগে না, তখন ফোনের মধ্যে ভিডিও করে কথা বলার স্কোপ তো ছিল না, সে তখন ওই যে ওয়েবক্যামই ছিল আমাদের। ওয়েবক্যাম ছিল, তারপর ফোনে ছিল, যে নোকিয়ার কিছু ফোনে ছিল। আচ্ছা আচ্ছা। সো ওকে। আই ইউজ টু আপলোড। সো ওইভাবে আলাদা করে ব্লগার কাউকে ফলো করা হয়নি। আমার মনে হয়েছে যে কিছু কথা বলা উচিত, তাই তখন থেকে বলা। সো নাথিং হ্যাঁ, ভেরি কিন্তু স্পেশাল। সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলতে, লাইফ নিয়ে কথা বলতে শুনতো মানুষ। তো রেসপন্স কেমন ছিল তখন, পেতাম? না, তখন অনেক কম ছিল। তখন তো অনেকেই বেসিক্যালি, তখন যে স্ট্যান্ড আপ কমেডি করতাম নাবিদ ভাইয়ের সাথে। তো দেখা হ্যাঁ। যেত স্ট্যান্ড আপ কমেডি করতে গেলে যারা আসতো,
তাদের সাথেই বেশি ইন্টারাকশন বা তাদের কথা মাথায় রেখে ভিডিওস করা হতো। সো তখন ওই গ্রুপটা বেশি ফলো করতো, ম্যাস পিপলের জন্য কথাও কম বলা হতো। আর ইভেনচুয়ালি 2013-14 এর দিক থেকে একটু ম্যাস ইস্যু নিয়ে কথা বলা শুরু, তার আগে ইট হ্যাজ বিন অ্যাবসলিউটলি। তো স্ট্যান্ড আপ কমেডি এখন আর দেখি না কেন? অনেক বছর ধরে তুমি এটা বন্ধ রেখেছো কেন? বাংলাদেশে মানুষজন সাধারণত ধরতে পারে না, তারা হিউমার, সেন্স অফ হিউমার, কমেডির সাথে নলেজ ব্যাপারটাকে মেলাতে পারে না। তারা ধরে নেয় যে, অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেয় যিনি স্ট্যান্ড আপ কমেডি বা কমেডি করছেন, স্ট্যান্ড আপ কমেডি যে আলাদা জিনিস সেটা অনেকে ধরতে পারে না। এটাকে অনেকে হাস্যকর, ভাড়ামি ধরে নেয়। তোমাদের ইউকে তে আই এম শিওর ইউ গাইজ হ্যাভ কমেডি ক্লাবস এভরি নাও এন্ড দেন, হিয়ার এন্ড দেয়ার, ইউএস তে, বাট আমাদের ওখানে ওটা নেই। নাবিদ অনেক চেষ্টা করেছে। সো আমার কাছে পরে মনে হয়েছে যে মেবি ইটস নট দ্য রাইট প্লেস অর টাইম, সো আই লেফট। সুখনকে তো কখনো আমি এভাবে ছেড়ে দিতে দেখিনি কোনো কিছু, সে তো লেগে থাকে। এটা স্ট্যান্ড আপ কমেডিটা বাদ দিয়েছি, বাট পরবর্তীতে নাবিদ ভাইয়ের সাথে হয়তো আরেকটু বয়স হলে, আরেকটু যখন আমাদের সোসাইটিও ম্যাচিউরড হবে, আমরা আবার শুরু করবো। বাট রাইট নাও আই এম হ্যাপি উইথ দ্য ভিডিও ব্লগিং এন্ড রাইটিং দ্যাট আই এম ডুইং। সো ইয়েস, এই অনেক প্রায় 600-700 জন লোক দেখছে। হ্যাঁ, সেটাই। তোমার আমি একটু নিব, কমেন্টস নিব একটু। Yeah, Khalid Farhan. Hey Khalid. Oh, you have very interesting friends. মনি ভাই লিখেছেন সুলেমান সুখন ভাই গ্রেট। Oh, thank you. Khalid Farhan লিখেছে and also do some প্রশংসা for Arif আর হোসেন ভাই while you are at it. Hey, why everyone is watching? Nice. Hey Arifar, I'm a big fan of Arifar Hussain. I must say, ওর এখানে যারা আসছে, then Arif writes pretty fantastically. Arifar Hussain হচ্ছে আমার হাজবেন্ড রাবির খুব ভালো বন্ধু। So Arifar is one of my আমি যাকে ফলো করি in terms of insights এর জন্য, যে what is happening in the society, how should we look at things. I follow him very closely. তারপরে রাজীব ভাই একটু আগে যিনি গানটা নিয়ে কাজ করছিলেন, তাদের কথাগুলো ফলো করি। তারপরে নতুন করে খালিদ ফারহানের সাথে পরিচয় হলো। সো এরকম বেশ কিছু মানুষ আছে। ইকবাল বাহার নামে একজন জয়েন করলেন। ইকবাল বাহার, আমি খালিদ ফারহানের সাথে তোমার ইন্টারভিউটা দেখেছিলাম, খুব ভালো লেগেছে। Yeah, I would like to talk about that, little bit of aviation, little bit of shocks and everything. যারা কমন প্রশ্ন যেগুলো করে সেটা না করলে তুমি এমন ওই সাইডটা অনেকে দেখতে চাইছো, তুমি যদি ওটা জিজ্ঞেস করো ঈদ আড্ডায়, I would love to share my movie. তার আগে আমি জানতে চাই যে তুমি নতুন কিছু, নতুন নিউ নরমাল নেমে একটা থিওরি বলবোটাকে নিয়ে আসছো, অনেকগুলো টপিকস দিয়ে, প্রায় 12-13টা বা 15টার মতো, অনেকগুলো নিউ নরমাল। সো নিউ নরমাল কথা কিন্তু খুব আসলে একটা নিউ জিনিস। নিউ নরমালটা আবার কি একটু বলবা? তুমি এটা মাথায় কি করে আসলো? এক একটা সময় একটা জার্গন বের হয়, এটা কেউ হয়তো লিখে নতুন করে, তখন নতুন করে শব্দ, যেমন নেটিজেন হঠাৎ করে এসেছিল, সিটিজেন থেকে নেটে যারা থাকে তাদেরকে নেটিজেন বলছে, বা ব্লগার, এই ধরনের শব্দ, নতুন শব্দ আসে। সো নিউ নর্মাল বলতে এই যে ভাইরাসের কারণে এখন যে পৃথিবীতে পরিবর্তন হয়ে গেছে, কোন কোন কাজ আমাদেরকে, যেটাকে আগে আমরা অ্যাবনর্মাল ভাবতাম যে কখনোই করবো না, সেই কাজগুলো এখন করা শুরু করেছি। তো সেই কাজগুলোকেই বলছে যে নিউ নর্মাল। এটা একটা নাম দিয়েছে, কিছুদিন পরে তো নামটা উঠে যাবে। মানে এখন যেই জিনিসগুলোকে আমাদের নর্ম হিসাবে লাইফের সাথে যুক্ত হয়ে গেছে, যেটা ধর মাস্ক পরে অফিসে যাওয়া, ডিস্টেন্স মেনটেন করা, তারপরে ভ্যাকসিন নেই তাই স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, এই জিনিসগুলোকে নিউ নর্মাল বলছে। এরকম আরো অনেক কিছু আছে। আমি প্রায় 17টা পয়েন্ট বোধহয় কম্পাইল করে কিছুদিন আগে পোস্ট করেছি। ইয়েস। তো ওইটা তোমার মাথায় আসলো কি করে যে মানে আমাদের জীবনযাত্রা কি আসলেই পরিবর্তন হতে যাচ্ছে আফটার পোস্ট কোভিড-19? লাইফ তো অলরেডি পরিবর্তন হয়ে গেছে। এই দেখে বাইরে যেতে পারো, এটাই আমাদের চলতে হবে, এটাই আমাদেরকে বেশ সময় ধরে করতে হবে। হ্যাঁ, তোমার কি মনে হয় যে এই যে পরিবর্তনটা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে আসলে কতটুকু তারা পরিবর্তন আনতে পেরেছে? কারণ আমরা এখনো দেখছি তারা কিছু বুঝতেছে না, তারা সামাজিক দূরত্ব বজায় রাখছে না, মাস্ক ইউজ করছে না। আমি কালকে একটা চিটাগংয়ের একটা ভিডিও ক্লিপ দেখছিলাম, সেখানে তারা বলছে ভাই এতদিন মাস্ক পরে আসছি, ঈদের দিন আজকে আমি মাস্ক পরবো না, একটু নর্মাল হইতে চাই। তো এই যে মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব, তো এই নিউ নর্মাল কি আসলেই কাজ করবে বা আসলে কি কাজ করছে, বা আসলে কি আমরা চেঞ্জ হতে পেরেছি? ওয়েল ইটস আমি না আসলে বাংলাদেশে বলছি না, আমি আসলে পুরো বিশ্ব নিয়ে বলছি। কারণ আমি কয়েকদিন আগে লন্ডনে যেটা হলো, যে একটু যখন শিথিল করে দেওয়া হয় পুরো মানুষ জুড়ে চলে যায়, আজকে সানিডে চলো বিচে চলে যায়। এটা আসলে বাংলাদেশের মানুষ না, এটা আসলে পুরো বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা আসলে সেভাবে তৈরি হয়নি। যেহেতু আমি বাঙালি, বাংলাদেশের মানুষ একটু বেশি চিন্তা হয় বাঙালিদের জন্য, যে তুমি যেহেতু করোনা নিয়ে অনেক কাজ করেছো, মানুষের পাশে গিয়ে দিয়ে দাঁড়িয়েছো, সরবে তাদেরকে সাহায্য করেছো, কি দেখলা, তোমার এক্সপিরিয়েন্সটা কি ছিল?
না, এক্সপেরিয়েন্সটা হচ্ছে যে তুমি যেটা বলছো যে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে তোমাদের ইউকে, বাংলাদেশ, সব জায়গায় মানুষজন আসলে যে খুব মানছে তা না, সত্যি কথা। এটা শুধু বাংলাদেশ বলবো, আমি আমি ওই ধরনের গণকথা তো বিশ্বাস করি না যে বাংলাদেশ মানছে না বাকি সবাই খুব মানছে, না। না। ইনফ্যাক্ট সুইডেন তো মানেই নেই, সুইডেন বলেছে যে আমাদের এসব লকডাউন লাগবে না। সেরকম অনেক কিছু ছিল, কারণ ওরা হার্ড ইমিউনিটিতে যাবে বলেছে। সো মানা না মানাটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, মানুষজন অনেকে করছে করবে না, সচেতনতার অভাব আছে, আমাদের দেশে অনেকে মানছে না। বাট দিন শেষে যখন একটা সমস্যায় পড়বে তার কিন্তু ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হবে। সো যত তাড়াতাড়ি বুঝবে মানুষ তত ভালো, আর না বুঝলে আসলে কিছু করার নেই। আচ্ছা, তো তুমি যখন কাজ করলে করোনা নিয়ে, তো সমাজে একটা শ্রেণী আছে যারা মধ্যবিত্ত, না তারা কোনো কথা বলতে পারে না লজ্জার কারণে, যে একটু লজ্জা পাই না আমরা, যে একটু আমাদের সাহায্য দরকার। কিন্তু যারা নিম্নবিত্ত তারা কিন্তু চায়, সাহায্য চায়। তো তোমার কি কোনো প্ল্যান আছে যারা বাংলাদেশের এই যে সমাজটা, এই শ্রেণীর মানুষরা যে দুঃখে কষ্টের মধ্যে দিন যাপন করছে এই করোনাকালীন সময়টাতে, তোমার কি কোনো প্ল্যান আছে যে তাদের কাছে কিভাবে যাওয়া যায়, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়? কারণ তুমি অনেক সাহায্য করেছো, আমি দেখেছি। আহ, আমাদেরটা খুবই ক্ষুদ্র ছিল, মুনিয়া, আল বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, যে পরিমাণ জিনিসপত্র দরকার সেই জায়গায় আসলে করতে পারেনি, সত্যি কথা। আর তুমি যেটা বলছো যে একটা পার্টিকুলার সেগমেন্টকে ক্যাটার করতে গেলে আসলে যে পরিমাণ ফাইন্যান্সিয়াল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রেংথ থাকা দরকার সেটাও নেই। তো আমরা চেষ্টা করছি যে গভর্নমেন্টের যে পলিসি মেকার আছে তাদের কানে কথাগুলো একটু তুলে দিতে, যে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সাথে আপনারা একটু প্রণোদনার কাজ করেন। যেমন গতকাল সৌমি আপুর সাথে কথা হচ্ছিল যে মিডিয়ার লোকজনের জন্য যদি সরকার একটা সিকিউরিটি এন্ড একটা ফাইন্যান্সিয়াল এইডের ব্যবস্থা করে, যারা বলতে পারে না, যে তুমি যাদের কথা বললে। তো আমরা চেষ্টা করছি পলিসি মেকারদের কাছ থেকে এবং গভর্নমেন্টকে আরেকটু ইনভলভ করতে, যাতে এই মানুষগুলো সহায়তা বা একটা সার্টেন সাহায্য পায়। বিকজ ব্যক্তি পর্যায় থেকে এত বড় একটা দেশ, তোমাকে একটা কথা বলি, ডেনমার্কে মানুষ 56 লাখ, আমাদের মিরপুরে 56 লাখের থেকে বেশি মানুষ আছে। সরকার কিছুদিন আগে 50 লাখ লোককে 2,500 করে পাঠিয়েছে, তার মানে ডেনমার্কের সবাইকে পাঠিয়ে দিয়েছে মনে করো। আমার এখানে 17 কোটি মানুষ। আমরা আসলে চাইলেই কোনো কিছু হুট করে করতে পারবো না। তো এই জন্যই আসলে একটু স্লো এন্ড স্টেডি যাওয়াটাই উচিত। বাট তুমি যেটা বললে মধ্যবিত্ত, তাদের জন্য তো ডেফিনেটলি একটু চেষ্টা করা উচিত। আমি চেষ্টা করছি আমার আত্মীয় সার্কেলের মধ্যে, আমার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে যদি মধ্যবিত্ত কারো সহায়তার প্রয়োজন হয়, তাদের কাছে আমি যাতে হাতটা বাড়িয়ে দিতে পারি, তাহলে তারা একটু আমার মনে হয় এখন না সবার নিজের লজ্জা, মানে চাওয়াটার এইসব ভুলে গিয়ে না, চাই না আমরা, তাই না? কারণ আসলে এখন সময়টি এখন পুরো বিশ্ব জুড়েই এফেক্টেড। সো এখন আসলে সেই সময়টুকু নাই যে আমরা লজ্জা পেয়ে বসে থাকি, তাহলে নিজেই এফেক্টেড হব, অন্য কারো কিন্তু ক্ষতি হবে না। আমি তো আসলে জানবো না কার কি দরকার। সো এটাই একটা, যে সবাই যদি এগিয়ে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? আমি একটু দেখি, শুনতে পাচ্ছ এখন? আমি পাচ্ছ না? কিছুটা কম, বাট অল্প। আগে যতটুকু ক্লিয়ার ছিল ততটুকু না। তুমি কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ? আমি তোমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি এখনো, বাট একটু আগে একটু লো ছিল, বাট ইটস রাইট ওকে নাও। বাট এখন কি অবস্থা? শুনতে পাচ্ছ? আমি নরমাল শুনতে পাচ্ছ না পাচ্ছ না? খুবই কম, খুবই কম, খুবই কম, কষ্ট হচ্ছে। তা আমি কি আবার ডিসকানেক্টেড হয়ে আবার আসবো? না, তাহলে চলে যাবে, তাহলে শো উইল বি ক্যান্সেল। ওকে ওকে, আমি হেডফোন ইউজ করতে পারো। আমি হেডফোন, আসলে হেডফোনটা আমি এত ওকে, আমি তোমাকে বলি। ওকে, আমি এখন কি তুমি শুনতে পাচ্ছ আমার কথা? আমি জানি এই এখন এত বেশি প্রবলেম হয় ইন্টারনেটে। না, নো প্রবলেম, এখন বলো, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। ওইটাই আর কি, যে তোমার যে এত ডাইভার্সিটি, তোমার ক্যারিয়ারে যে এত বৈচিত্র্য, এত কিছু তোমার ক্যারিয়ার জীবনে, না তুমি এত কিছু হয়েছো, এত চেঞ্জ কেন? মানে তুমি কি স্থির না ক্যারিয়ারে? না, চেঞ্জ না, আমি কাজ করছি 1997 সাল থেকে। সো 23 বছর, 23 বছরে আমার 4টা অর্গানাইজেশনে কাজ করা হয়েছে। সো বিভিন্ন রকমের বৈচিত্র্যতা তোমার ক্যারিয়ার জীবনে, তোমার টাইম লাইনে। লাইক তুমি নেভিতে ছিলা, তুমি অনেক কর্পোরেট অফিসে জব করেছো, এখন মানে খুব খুব কুইক তোমার চেঞ্জ কেন? I like new adventures. So আমার শুরুটা ছিল মিলিটারিতে 6 years. Then I did something in FMCG like British American Tobacco. Then I was in telco like Bangling. Then I was in internet and hardware, which is Amra Networks. And now I'm in digital financial service. So it's all about these 4 organizations in 23 years. So average হিসাব অনুযায়ী this is pretty less, I would rather say. So I don't find it too many. তুমি তোমার আশেপাশে অনেকের কাছেই পাবে যে সে এর চেয়েও বেশি চেঞ্জ করেছে। সো ওই জায়গায় I find it pretty normal. আমার আশেপাশে তোমাকেই আমি দেখেছি যে বেশি চেঞ্জ করেছো। মানে সুখন যে নেক্সট কোথায় যাচ্ছে, এটা খুব মিস্ট্রি একটা। তো এত কিছু
So, এত কিছু করার পরে তুমি কি আসলে অবসর পাও? কারণ তুমি বাসা থেকেও খুব ব্যস্ত, এত ব্যস্ততা তোমার জীবনে, তো তুমি কি আসলে অবসর পাও? কি করো তুমি? এই যে তুমি কাউকে বলছিলে যে ডিজিটাল ডিটক্সিং কি করে করো? কিছুটা ডিফিকাল্ট, তুমি যেটা বলেছো যে অবসর পাওয়াটা, বা ইটস লাইক টাইম ম্যানেজমেন্ট একটু ডিফিকাল্ট হয় আজকাল। ধরো আমি এখন বাসায়, বাট আমি কিন্তু সময় দিচ্ছি না, বিকজ আই এম ইন লাইভ, একটু আগে আরেকটাতে ছিলাম, কল কনফারেন্স, এই জিনিসগুলো হয়। তারপর একটু ম্যানেজ করার চেষ্টা করি, আর যতটুকু সময় পাই মেয়েকে, স্ত্রীকে দেওয়ার চেষ্টা করি যতটুকু, কারণ ওদেরও একটা আমার প্রতি একটা, ডেফিনেটলি দে হ্যাভ দেয়ার রাইট টু স্পেন্ড টাইম উইথ মি, সো আই ট্রাই টু ডু দ্যাট। হুম। সো তুমি তো এখন খুব পপুলার, মানুষ তোমাকে খুব পছন্দ করে, অনেক ভালোবাসে। সো অনেকে ভালোবাসা, হেট করে। না না, আমি সেটাতে আসছি। তো এত ভালোবাসার মাঝখান থেকে যখন ক্রিটিসিজম পাও বা রোস্টেড হও, যখন দেখো যে মানুষজন মানে ক্রিটিসাইজ করছে, কি করে ডিল করো, কি করে হ্যান্ডেল করো? মানে কষ্ট হয়, মানে কখনো ডিমোটিভেট ফিল করো যে কেন করছে, আমরা বাঙালিরা বা একটু কি অ্যাপ্রিসিয়েট করতে পারি না একটু? uh, Not, I don't feel very bad when all these things happen, because তোমার যেটা হয় যে আহ, খুব স্বাভাবিক, মানে যখন কেউ একটু হয়তো একটু আওয়াজ হবে কাউকে নিয়ে, যখন কেউ একটা পর্যায়ে পৌঁছাবে, তখন অনেকেই তার মধ্যে দোষ গুণ অনেক কিছু খুঁজে বের করার চেষ্টা করবে। আমার সব কথাই যে কারেক্ট হবে এমন কোনো কথা নেই, বাট তারপরে যেটা হয় যে আমাদের এই নতুন ট্রেন্ডটা খুব খারাপ, যে ধরো একটু ট্রল করি, তারপরে কি বলে চলো রোস্ট করি, এই যে একটা নতুন আইডিয়া বেরিয়েছে, যে নিজে কিছু না করে অন্যের উপরে কিছু একটা কথা বলে, এই জিনিসটা খুব খারাপ। এটাও আসলে যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এদেরই একটা কল্যাণ এটা এসছে। বিকজ ধরো তোমার নিজের গুণের ঘাটতি আছে, তাহলে এক কাজ করা যাক, অন্যের দোষগুলো নিয়ে আমি কিছু কথা বলি, তাহলে আমার একটু ভাইরাল হবে, এই একটা ট্রেন্ড আছে। যেমন তুমি ভিডিও ব্লগিং শুরু করেছো, একটু পরে দেখাবে যে উনি কেন এতবার চুলে হাত দিল, উনি কেন গোলাপি শাড়ি পরেছে, উনার বাসার পেছনের দেয়ালটা ভালো না, উনার সাউন্ডটা শোনা যাচ্ছিল না, উনি এরকম বলবেই। তো এটা তুমি জানো যে শ্যালো যারা, যারা একটু অগভীর, যাদের শিক্ষা সম্পূর্ণ হয়নি, তাদের মধ্যে এটা আসে স্বাভাবিকভাবে। অনেকে হয়তো বলবে সুখন ভাইকে এরকম চিকনা চাকনা লাগছে, চোখগুলো বসে আছে, এটা একদম এক গ্রুপ ভাববে। আর আরেক গ্রুপ ভাববে মানুষের চেহারা নিয়ে কেন কথা বলবো, উনি কি বলছেন সেটা শুনি। তো আরেক গ্রুপ দেখা যাবে যে একটু এটা নিয়ে বলবে। সো এটা পুরোটাই ডিপেন্ড করে তোমার নিজস্ব শিক্ষা এবং বোধের উপর। এখন এই বোধের তো কমতি অনেক জায়গায় আছে। তো এই জন্য আসলে আমার অনেক সময় দয়া লাগে, যারা এই ধরনের ধরো হাস্যকর জিনিস করার চেষ্টা করে, ট্রল করার চেষ্টা করে, একটু দয়া হয় ওদের জন্য, একটু মায়া হয়, যাহারে যদি আর একটু ক্লিয়ারলি বুঝতে পারতো, তাহলে হয়তো পৃথিবীটাকে আর সুন্দর করে দেখতে পারতো। সো দেখতে পারছে না, এই জন্যই মাঝে মাঝে বলে যাই, এই তো। সো তুমি যেমন এগুলোকে হ্যান্ডেল করতে পারো, কিন্তু নতুন নতুন যারা আসেন এই প্ল্যাটফর্মে কাজ করতে, হুম। তারা অনেক নেগেটিভিটি যখন শুনে তারা ডিমোরালাইজ হয়ে না বন্ধ করে দেয়। আম, তুমি কি বলবা তাদের জন্য যে না, ডিমোরালাইজ যাতে না ডিমোরালাইজড হয়? হয়ে, কারণ যারা নতুন আজকাল একটা যারা কথা আছে, আসেন, ইমোশনাল ইন্টেলিজেন্স। তুমি তোমার ইমোশনকে কতটুকু কেয়ারফুলি রেগুলেট করতে পারো, সেলফ রেগুলেট। কেউ একটা কিছু বললো, তুমি মন খারাপ করে উল্টা দিকে দৌড় দিলে। কেউ একটা ধমক দিয়ে কথা বললো, তুমি আস্তে করে সব ছেড়ে ছেড়ে চলে গেলে। কেউ তোমাকে পাত্তা দিল না, তুমি কান্না কান্না করতে করতে চোখ মুখ ভাসিয়ে ফেললে। তাহলে হলো না। তোমার একটা ইমোশন আছে বলে সেই ইমোশনটা সবখানে একদম খুলে দেখিয়ে দিতে হবে, এটাই হচ্ছে বোকামি। এই জন্য সারা পৃথিবীতে আজকাল বলে, একটা মানুষ কতটা মেধাবী তার উপর তার সাফল্য নির্ভর করে না, একটা মানুষ কতটা কেয়ারফুলি তার ইমোশন ম্যানেজ করতে পারে তার উপর তার সাফল্য নির্ভর করে, ইমোশনাল ইন্টেলিজেন্স। সো আমি আসলে, আমি মনে মনে হাসি যে যেই শহরে কখনো কেউ চিনতো না, সেই শহরে আজকাল হাজার হাজার মানুষ মিলে দোষ খোঁজার জন্য পিছনে লেগে আছে। তার মানে ডেফিনেটলি আই হ্যাভ মেড সাম নয়েজ। সো আই ফিল ভেরি গুড অ্যাবাউট ইট। আর যারা হাল ছেড়ে দিবেন, হাল ছেড়ে দিলে তো হেরে গেলেন। যদি আপনার কজটা ভালো হয়, কিপ অন ডুইং ইট, ওয়াই নট। সেটাই তো। মুনিয়া, তুমি একবার মিউট করে, তোমার স্ট্রিমিয়ার্ডে মিউট করা যায়, মিউট করে আরেকবার অন করো, তাহলে তোমার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাবো। ওকে, ওকে, আমি আমি এটা করেছি, আনমিউট করেছি। এখন তুমি কি শুনতে তোমারটা মিউট পাচ্ছ? করেছিলে? হ্যাঁ, আমারটা আচ্ছা করেছিলাম। আচ্ছা, ওকে, আমি আবার আমার আবার করি। ফোনে প্রবলেম। ঠিক শুনতে আছে। পাচ্ছ? এখন কি একটু ক্লিয়ার শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটু একটু ঝামেলা হচ্ছিল, তারপরে হুম, এক সেকেন্ড। আহ, ওইটাই আর কি। তো আমরা আসলে না, আমি আমি দেখেছি যে আমার এই কাজ শুরু হওয়ার পিছনে, করার পর আমি মানুষের অনেক নেগেটিভ কথা শুনেছিলাম।
আমার কিছু বন্ধুরাও শুরু করেছিল, তো তারা কন্টিনিউ করতে পারেনি বিকজ অফ নেগেটিভ কমেন্টস এর জন্য। যে এত নেগেটিভ কমেন্টস কেন? মানুষজন কি একটু পজিটিভ বা একটু কি ভালো চোখে দেখতে পারে না যে কাজগুলোকে, যেহেতু ভালো কাজই করছে, যেটা তুমি বলছো যে ভালো কাজ করছো, ফোকাস অন ইউর ওয়ার্ক, করে যাও। কিছু শ্রেণী মানুষ থাকেই এগুলো করার জন্যই, সো ডিমোরালাইজড হওয়া যাবে না। ফোকাস অন ইউর জব, ফোকাস অন ইউর ওয়ার্ক, ওইটাই আর কি। তা আমি সব তোমার তো অনেক সাফল্য জীবনে, অনেক তোমার সাফল্য মনে করো তোমার ক্যারিয়ার। আমি একটু আজকে তোমার একটু কষ্টের কথা শুনতে চাই। তোমার জীবনে কি কোনো কষ্ট আছে যে এই 10 বছরের ইউটিউবিং জীবনটা শুনতে যাচ্ছে, তার আগে না আসলে এর মধ্যে? শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? আরেকবার রিপিট করো। তোমার এই 10 বছরের ইউটিউবিং, আমি ক্যারিয়ার নট ইউটিউবিং বলছি বারবার, যে এর মধ্যে তোমার কি কোনো কষ্টের কোনো স্মৃতি আছে বা কষ্টের কোনো মেমোরিজ আছে যে তুমি শেয়ার করতে চাও, যে তুমি কষ্ট পেয়েছো অনেক? তোমার I really, না মুনিয়া, I do not share ইন্টারনেটে কষ্টের কথা শেয়ার করার কোনো মানে নেই এভাবে যে আমার এটা হয়েছে ওটা হয়েছে। ইন্টারনেট will not give you any solution, trust me. Internet will make fun of you. যেখান থেকে তুমি নিজেকে উতরিয়ে নিয়েছিলে সেই কষ্ট থেকে, তুমি মানুষকে মোটিভেট করতে পারো, কারণ তুমি কথা মানুষ শোনে, তাই না? কষ্ট পেয়ে তুমি নিজেকে আবার নিজের কাছে নিয়ে আসছো, নিজেকে চেঞ্জ করতে পারছো। Yeah, many times it happened, definitely. Many times people made fun, they talked to you about your looks or your background. A lot of people talked about it, that what's his quality, এগুলো বলেছে, but I really don't care about it. I'll be very frank with you. These are distant past অনেক আগের ব্যাপার, এগুলো নিয়ে আসলেই করিনি। আর আমি জানতাম আমি কি করতে চাই। I wanted to create an impact, যে আমি কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে, শালীনতা বজায় রেখে, খুব আক্রমণাত্মক না হয়ে আইল বি স্পিকিং। তুমি আমার ওয়ালে গেলে সম্ভবত এমন কোথাও ইভেন এমন কোনো নাম পাবে না যে কাউকে নাম ধরে আমি কোনো কিছু লিখে হঠাৎ করে কিছু একটা সেটা হোক জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, আমি নাম ধরে খারাপ কিছু বলার চেষ্টা করেছি, এই ধরনের পারবে না। হয়তো পার্টিকুলার এসেন্সটা নিয়ে কথা বলেছি, কখনো নাম ধরে কোনো জাতি, রাষ্ট্র, কোনো ব্যক্তি, কোনো দল, কাউকে আমি হেয় করার চেষ্টা করিনি। সো এই জন্য আই এম ভেরি কমফোর্টেবল যে আমি তো কখনো কাউকে হেয় করার চেষ্টা করিনি। পিপল যখন অ্যানালাইজ করবে ফিউচারে, তখন তো দেখবে না যে আমি খারাপ কিছু বলেছি। সো আই এম ক্লিন টু মাই কনসিয়াস, দ্যাটস হোয়াট অল দ্যাট ম্যাটার্স। ওকে, গুড। সো এখন আমি তোমার তাহলে সাকসেসটা শুনতে চাই। তোমার সাকসেসটা কি? আমার সাকসেস নেই, আমি খেয়ে পড়ে বেঁচে আছি, পরিবার পরিজন নিয়ে ঢাকার মতো একটা এক্সপেন্সিভ শহরে বাস করতে পারছি, মেয়ের চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারছি, সব মিলিয়ে ভালো আছি, একটা চাকরি করছি, মাঝে মাঝে একটু ফেসবুকে লেখালেখি করি, ভিডিও করি, মানুষজন দেখে, কিছু মানুষ লাইক দেয়, কিছু মানুষ বকা দেয়, সব মিলিয়ে ইটস এ ফ্যান্টাস্টিক লাইফ, বিকজ আমার এক্সপেকটেশনও কম। হ্যাপিনেসের সংজ্ঞা হচ্ছে, হ্যাপিনেসের সংজ্ঞা হচ্ছে যে কি? তুমি বলো। হ্যাঁ, তুমি আমি এত কিছুর পরে সুখন রিসেন্টলি নতুন একটা নামে পরিচয় হয়ে আসলো এইবারের বই মেলাতে, না? মস্তিষ্কের ক্যানভাস নামের একটা বই নিয়ে আসলো, লেখক সুখন। সো এই লেখক সুখনের বই কেনার জন্য আমি দেখেছিলাম, সেই সময় আমি বাংলাদেশে ছিলাম, যে স্টলে প্রচন্ড ভিড় তার বই কিনবে। কেমন লাগে লেখক সুখনের পরিচয়টা যখন পাও তুমি? এটা দারুণ লাগে। ধরো তুমি যখন কোনো কিছু লিখবে, আমি বলছি না যে লেখার মান খুব উন্নত, খুবই সাধারণ ভাবে আমার জাস্ট কিছু স্মৃতিচারণ, তো সেটা লিখতে, সেটা নেওয়ার জন্য যখন মানুষজন আসে, তখন আমি বুঝতে পারি অনেক অনেক দূর থেকে আসে অনেক ছেলে মেয়ে, ওরা বলে যে ভাইয়া, কেউ স্যার বলে যে আপনার কাছে সাথে একটু দেখা করতে আসলাম, আমার কাছে মনে হয়েছে আপনার সাথে দেখা করলে আমার একটু উৎসাহ বাড়বে, আমি আবার একটু নতুন করে মনোযোগ দিতে পারবো। আমার মনে হচ্ছে ঠিক আছে বাবা, তোমার যদি আমার সাথে একটু দেখা করে, আমার সাথে একটু কথা বলে, আমার একটা বই নিয়ে, আমার একটা সাইন নিয়ে তোমার যদি মনে হয় যে তোমার একটা উপকার হয়েছে, ওয়াই নট। আমি সেই জন্যই ওরা যখন আসে আমার কাছে খুব মজা লাগে, বিকজ এমন অনেক ছেলে মেয়ে আসে বলে যে ভাইয়া স্যার আসলে খুব ভালো ছাত্র না আমি, তেমন বোধহয় কিছু করতে পারবো না, বাট মাঝে মাঝে আপনার কথা শুনি, তখন মনে হয় হয়তো করতেও পারবো। এই সো দ্যাটস হোয়াট ইজ হিউম্যান লাইফ অ্যাবাউট। আমি যেটা মনে করি যে ধরো তো আরেকজনকে উৎসাহ দিতে পারাটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তো তোমার কোনো একটা কাজে, কথায় কেউ যদি উৎসাহ পায়, দ্যাটস অল। সো বই কিনতে যখন সবাই আসে, স্টলের সামনে লাইন ধরে থাকে, কথা বলে, চিৎকার করে, আমার কাছে দারুণ লাগে। সেটাই। তোমার দ্বিতীয় বইয়ের কাজ কি করছো? লেখালেখি কি এখন, যেহেতু কোয়ারেন্টাইন, লকডাউন, সবকিছু নিয়ে বাসায় থাকা, চিন্তা করছো যে নেক্সট বই লেখা নিয়ে? নেক্সট দুটো জিনিস নিয়ে কাজ করছি। বেসিক্যালি আমি আর আয়মান মিলে একটা ভিডিও কন্টেন্টের একটা পুরো সিরিজ করছি আমি, কর্পোরেট কমিউনিকেশনস এর উপরে। আমি বেসিক্যালি ইট উইল বি পেইড মাস্টার কোর্স, একটা কোর্স যেটা
10 মিনিট স্কুলে পাওয়া যাবে। সো ওইটার জন্য 22 এপিসোডের কিছু মনোলগস আমি কি বলে রেকর্ড করছি। এ পর্যন্ত প্রায় 8টা-9টা হয়েছে। এটা কর্পোরেটদের জন্য বেসিক্যালি, তারপর হয়তো বেসিক কমিউনিকেশনের জন্য কিছু কাজ করবো। সেটা অনলাইনে পাওয়া যাবে বা 10 মিনিট স্কুলের ইয়াতে পাওয়া যাবে, প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ইট হ্যাজ টু বি পেইড because it's not a free content. So ওই জন্য একটু সময় নিয়ে কাজ করছি। Maybe end of June we'll release that virtually. ওকে, সো আর বই নিয়ে ভাবছি না এখন, পরে। মানে একটা সাফল্যটা ধরে রাখতে চাচ্ছ, মানে এটা যতটা মানে মানুষের কাছে একটু সময় নিয়ে আবার আরেকটা, হ্যাঁ এটা একটা ভালো স্ট্র্যাটেজি। আর এখন যেহেতু কোয়ারেন্টাইন যাচ্ছে, আমি এক জায়গায় দেখেছি তুমি লিখেছিলে যে কোয়ারেন্টাইন হোক, নিজের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের মানে সময়টা করা উচিত, নিজের পার্সোনাল যে স্কিলস গুলো আছে সেগুলো ডেভেলপমেন্ট করা উচিত। তুমি কোথাও বোধহয় লিখেছিলে এটা বা বলেছিলে। তো একটু কি পরামর্শ দিবেন ইয়াংস্টারদের যে এই যে সময়টাতে আমরা কোয়ালিটি টাইম পাচ্ছি বাসায় থাকার, কি করা যেতে পারে, কিভাবে নিজের পার্সোনাল স্কিল গুলো আমরা ডেভেলপ করতে পারি? It's all about practice. তুমি প্র্যাকটিস করবে কিনা। যেমন আমার মেয়ে এসে বললো যে সে আগামী 25 দিনে নতুন একটা ভাষা শিখতে চায়। সো একটা ইটালিয়ান একটা পুরো ডিকশনারি নামিয়ে সে অনলাইনে করছে, একবার সে বলছে, সেটা আবার রিপিট করছে অ্যাপ্লিকেশনস থেকে। তো সে নতুন একটা ভাষা শিখতে চাচ্ছে, সে কিছুটা ভিডিও এডিটিং শিখছে, সে বললাম যে খাবার দাবার বানানো শিখছে। সো শি ইজ ডুইং হারসেলফ। সো ইয়াংস্টারদেরকে যার যেটা পছন্দ সেটা বেছে নিয়ে দে নিড টু অলসো স্টার্ট কি বলে লার্নিং। সময়টা তো আর নষ্ট করে লাভ নেই। আমি যেমন বললাম যে আমি আমার পুরো 20-22 বছরের এক্সপিরিয়েন্সটাকে একটা কর্পোরেট মাস্টার ক্লাসের মধ্যে এনে 20টা বা 22টা এপিসোড করার চেষ্টা করছি। যখনই সময় পাচ্ছি আমি একটু লিখে আমি একটু রেকর্ড করে, আমি একটু কি বলে রিসার্চ করে জিনিসপত্র জমিয়ে রাখছি। ট্রাস্ট মি, এভরিডে আমি 1-2টা করে এপিসোড রেডি করছি। তো এইভাবে যদি সময়টাকে কাজে লাগাই তাহলে আমার মনে হয় যে কি বলে এভরিবডি ক্যান অ্যাকোয়ার সাম নিউ স্কিলস। এই যে তুমি যেমন ভিডিও ব্লগিংটা একটু শুরু করলে, তুমি যেমন একটু অনলাইনে একটু হোস্ট করা শুরু করলে, অ্যাটলিস্ট এই যে কষ্টটা করলে, স্ট্রিমইয়ার্ডে গেলে, আমার সাথে যোগাযোগ করলে, টপিকস ঠিক করলে, কিছু প্রশ্ন লিখলে, সো দ্যাটস হাউ ইউ অ্যাকোয়ার নিউ স্কিলস। আমি জানি তুমি আগে টিভিতে কাজ করতে, তুমি হোস্টিং করতে, বাট নতুন করে বাচ্চা কাচ্চা সামলে, জামাই সামলে আবার নতুন করে শুরু করলে, এইটাই তো একটা ইন্সপিরেশন। সো ইউ আর অলসো ডুইং দ্য সেম থিং। কোয়ারেন্টাইনে তুমিও নতুন কিছু স্কিলস শেয়ার করছো। সেটাই 10 বছর আগে করে এসেছিলাম, কিন্তু এই সংসার জীবনের জন্য সেটা করা হয়নি। এই লকডাউন বা কোয়ারেন্টাইনে না থাকা হলে হয়তো এটাও করা হতো না। সো সবকিছুরই পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। তো তোমাকে বুঝতে হবে এই সময়টাকে আমি কিভাবে কাজে লাগাবো। তো আমি আর বেশি সময় নিব না, আমি জানি অনেক রাত হয়ে গেছে বাংলাদেশে, তুমি সারাদিন এইসব নিয়ে ব্যস্ত ছিলে। তুমি তোমার প্রশ্নগুলো নিতে পারো। পিপল আস্কড এনি কোয়েশ্চেন, ইউ ওয়ান্ট মি টু অ্যানসার? হ্যাঁ, অনেক কোয়েশ্চেন আসছে, আমি শোনাই আর কি তোমাকে। তুমি যদি চাও, অথবা অন্য কিছু যদি হ্যাঁ দাঁড়াও। অলরাইট, একজন লিখেছে দাঁড়াও, প্রথম বই মস্তিষ্কের ক্যানভাস, দ্বিতীয় বই হচ্ছে সমুদ্র থেকে সমতলে। নাম দিয়ে দিয়েছে অলরেডি। আমি তোমাকে দেখাচ্ছি মানুষের অ্যাপ্রিসিয়েশন গুলা। নাহিদ রোজালিন শ্রাবণী লিখেছেন অ্যাগ্রি উইথ সুখন ভাইস কমেন্টস EI। ভেরি ইন্টারেস্টিং। নাহিদ রোজালিন শ্রাবণী লিখেছে অ্যাগ্রি উইথ সুখন ভাইস কমেন্ট অ্যাবাউট emotional intelligence. Some people lack empathy and have low control over their own emotion. That's why they say negative things. I ignore the negative comments, Munia. Absolutely. Rosaline Straboni has been, she pointed out things very precisely. Fantastic comment. সেটাই। এই তো আরো অনেক আছে। তারপরে এখানে আরেকজন লিখেছেন যে শুধু নিজের জন্য না করে পারলে সমাজের মানুষদের জন্য ভালো কিছু করাটাকে ভালো বলে আমি মনে করি। Mr. Kamal Sain, yeah, that should be. Yes. Completely agreed. ওকে, সো এটাই আর কি। তো এরকম অনেক কোয়েশ্চেন আসছে, আই মিন অনেক মানুষের অ্যাপ্রিসিয়েশনও আসছে, অনেক কথাই আসছে। তো আমি আর আসলে না বাড়াই আর কি। আমি জানি তুমি আসলে অনেক সময় নিয়েছো, আমাকে সময় দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। বাট আমি যেটা আসলে এখন করবো সেটা হচ্ছে এত কিছুর পরে যে সুখন, লেখক সুখন, ইন্সপিরেশনাল স্পিকার সুখন, তোমার অনেক পরিচিত,
তা আজকে আমি একটা নতুন একটা পরিচয় দর্শকদেরকে দিতে চাই যে গায়ক সুখন। না 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 না, এটা আমি বাদ দিব। এটা আমি প্ল্যান করেছিলাম মুনিয়া পাট, পরে দেখলাম যে গতকালে যে বাংলাদেশে গানটা নিয়ে অনেক কিছু চলছে, তো সো এটা করা মাত্রই তুমি মনে করো যে এই ভিডিও থেকে এই অংশটুকু কেটে শুরু হয়ে যাবে। সো এটা আমাকে একটু ক্ষমা করবে, আমি অন্য কিছু নিয়ে কথা বলতে পারি, আমার শখ নিয়ে কথা বলতে পারি, আমার ফেভারিট সিরিজ নিয়ে কথা বলতে পারি, আমার নেটফ্লিক্স আমি কি দেখি, বা আমি ইউটিউবে কি দেখি, অথবা আমার এভিয়েশন নিয়ে আমি খুব যে পছন্দ করি। সো ওইসব নিয়ে আমি দুই একটা এমন কিছু যেটা আগে কখনো বলিনি সেটা নিয়ে কথা বলতে পারি, বাট ওই গানটা ছেড়ে দাও। বিকজ ওই যে রাজীব ভাইয়ের মতো লোক গান গাওয়ার পরে আর গতকাল এটিএন এ গান দেখার পরে আমি আর গান গাইতে চাই না। হ্যাঁ, উনি যেহেতু দেখছেন। So with full respect, I would like to answer some other questions. প্র্যাকটিস করার টাইম দিলাম, আরো প্র্যাকটিস করে thank তারপর you. আমরা নেক্সট আমরা যখন শুনবো তখন আমরা কথা বলবো এই গান নিয়ে। আমি তোমার অডিয়েন্সদেরকে কিছু জিনিস যেগুলো আমার শখ, আমি কখনো বলি না সেই জিনিসগুলো, যেমন আমি এভিয়েশন নিয়ে, এয়ারক্রাফট নিয়ে আমি প্রচন্ড ক্রেজি। আমি হ্যাঁ, একদম বলো, যত রকম ধরো ইলন মাস্ক স্পেস এক্স থেকে কি করছে, কোথায় কি পাঠাচ্ছে, নাসা কি করছে, যত রকম যুদ্ধ বিমান আছে, হেলিকপ্টার আছে, প্রাইভেট প্লেন, সেগুলো নিয়ে আমি প্রচন্ড সময় কাটে। এটা কখনো বলা হয় না, তুমি আমার বলো somehow আজকে। it's my passion. হ্যাঁ, তুমি এটা নিয়ে বলো, কারণ আমি নিয়ে যেহেতু এটা নিয়ে কোনো মানে স্টাডি করে আসিনি, বেটা তুমি বলো তোমার এই আগ্রহের বিষয় নিয়ে, জানাও তোমার দর্শকদেরকে, আমার দর্শকদেরকে। আমি জানাচ্ছি তোমার যারা আছে। হ্যাঁ, তুমি সো বলো। আই জাস্ট লাভ দিস এভিয়েশন। সো আমি যখনই সময় পাই দেশে বা দেশের বাইরে, যেমন দেশে গেলে আমি কিছুদিন আগেও আমার কিছু ফ্রেন্ড আছে এয়ারফোর্স এর, ওরা এখন বিভিন্ন এয়ারলাইন্সে তারপরে হেলিকপ্টার কোম্পানিতে কাজ করে। সো আমি প্রায়ই যাই ওদের সাথে ঘোরাঘুরি করতে। তারপরে আমি যখনই সময় পাই প্যারা জাম্পিং করতে আমার প্রচন্ড পছন্দ। আমি প্রায় আকাশ থেকে লাফ দেই। আমি থাইল্যান্ডে আকাশ থেকে লাফ দিয়েছি, তারপরে দুবাইতে গেলাম কিছুদিন আগে, আমি একটা জাম্প করেছি কিছুদিন আগে। আই জাস্ট লাভ দ্যাট। রিসেন্টলি দুবাই মলে হাঙরের সাথে সাঁতার কেটেছি, একদম হাঙরের পাশাপাশি, বুঝছো? সো দ্যাটস ফ্যান্টাস্টিক। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট এক্সট্রিম স্পোর্টস। আই এম ভেরি মাচ কি বলে এভিয়েশন এনথুজিয়াস্ট এন্ড স্পেস ট্যুরিজম নিয়ে যে কাজগুলো করে এগুলো আমার পছন্দ। আর তোমার নেটফ্লিক্সে বেসিকলি ব্রেকিং ব্যাড ওয়াজ আওয়ার ফেভারিট। আমি আর আমার ওয়াইফ, আমাদের দুজনেই সবচেয়ে পছন্দের সিরিজ ব্রেকিং ব্যাড। তারপরে গেম অফ থ্রোনস, সেই জিনিসটা নিয়ে আমরা প্রচুর সময় কাটিয়েছি। কিছুদিন আগে দেখলাম গিলমোর গার্লস, একটা দারুণ একটা সিরিজ আছে, তোমরা যদি দেখো, কিংস কনভেনিয়েন্স। তো এইরকম জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি আমি। আর গানের ক্ষেত্রে রিসেন্টলি বিলি আইলিশ নামে একটা মেয়ে আছে, চমৎকার গান গায়, বাট আমার অল টাইম ফেভারিট হচ্ছে AC/DC, দেন আরো যারা আছেন তখনকার। সো ওই জিনিসগুলো দেখা। So that's it's a mixed things. I would definitely listen to Hindi music also. বাংলাতে অনেকে ভালো গান করছে, সেই জিনিসগুলো দেখার চেষ্টা করি। আর কি আছে তোমার অডিয়েন্সকে নতুন কিছু দেওয়ার মতো? যাতে মানে অডিয়েন্স জানে না সুখনকে, মানে সেরকম কিছু জানাও যে সুখন নতুন। আর ফিউচার একটা প্ল্যান আছে। L-39 নামে একটা ফাইটার প্লেন আছে, সেটা চেকোস্লোভাকিয়া, চেক রিপাবলিক, আরো কয়েকটা জায়গায় যে ফাইটার প্লেনের পেছনে করে তোমাকে পুরো ঘোরাবে। আমার সামনে প্ল্যান আছে, যদি কখনো যেতে পারি I'll take a ride on that. So that's like a dream that I have. এরকম কিছু পাগলামি আছে। আর ইউটিউবিং বা ফেসবুক ভিডিওর ক্ষেত্রে মোর ফ্যাক্ট ওরিয়েন্টেড, একটু মানুষের কাছে গিয়ে করা। আমি সাধারণত স্ক্রিন সামনে রেখে নিজে কথা বলতাম, অনেক বলা হয়েছে। তো এখন থেকে প্ল্যান করছি যে গত বছর থেকে শুরু করেছি আর একটু যাওয়া। যেমন কিছুদিন আগে একটা চাষি ফ্যামিলির সাথে কথা বলে আসলাম, তাদের জীবনটা দেখে আসলাম। তার কিছুদিন আগে যারা আমাদের ময়লা পরিষ্কার করেন, সেই পরিষ্কারওয়ালাদের সাথে গিয়ে তারা যেখানে ময়লা নিয়ে বসে থাকেন সেখানে গিয়ে সময় কাটিয়ে আসলাম, ভালো লেগেছে, নতুন অনেক কিছু শিখেছি। কিছুদিন আগে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গের কিছু মানুষের সাথে সময় কাটিয়েছি, এক ফুটপাতে বসে তাদের সাথে। দারুণ লাগে, ট্রাস্ট মি, তোমাকে আমি বলবো, তুমিও শুরু করছো বা অনেকে যারা দেখছে, এই যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গুলো, ওদের পাশে বসলে, কেউ একজন এসে ওদের পাশে বসেছে, এই জিনিসটাও তারা অনেক ইন্সপায়ার্ড ফিল করে, অনেক দোয়া করে। তো এই কাজগুলো আরো বেশি বেশি করার ইচ্ছা আছে। আমি একটা বৃদ্ধাশ্রমে যাবো কিছুদিনের মধ্যে, ওনারা আসলে কিভাবে থাকেন সেটা দেখাতে চাই। আমি একটা এতিমখানায় যেতে চাই। আমার খুব শখ হাসপাতালের বাইরে যে বসে থাকে, বিভিন্ন সরকারি হাসপাতালের বাইরে মাঝরাতে অনেক আত্মীয় স্বজন বসে থাকে, যে ভেতরে একজন জায়গা পায় না বসার জন্য বা থাকার জন্য, বা একটু বাইরে ওয়েট করতেছে মাঝরাতে, পকেটে টাকা নেই, ওয়েট করতেছে যে কি খবর আসে। এই ধরনের মানুষের সাথে একটু বসে থাকতে চাই। সো আই জাস্ট ওয়ান্ট টু টেক মাই ক্যামেরা এন্ড মাই ভয়েস টু প্লেসেস ওয়্যার রিয়েল লাইফ ম্যাটার্স। বিকজ ইন্টারনেটে একটা ব্যাপক অংশ, যাদের কাছে চকচকে ফোন, অনেক এমবি ইন্টারনেট আছে, তারা না ট্রল করা, ঢং করা, মিম বানানো, আরেকজনকে পচানো, এসব নিয়ে ব্যস্ত। তো ওই জায়গা থেকে একটু বের করে নিয়ে আসতে চাই, যাতে মানুষজন বুঝতে পারে যে ইন্টারনেটটাকে তো অন্যভাবেও ব্যবহার করা যায়। আর একটা কথা বলি, আমি পাট নিয়ে কিছু কথা বলেছি, সেটা 20 লাখ মানুষ দেখেছে।
আমি একজন জুতার কারিগরের সাথে ফুটপাতে বসে কথা বলেছি, এটা 55 লাখ মানুষ দেখেছে। এখন এটা যে কিছু আরেকজন মনে করে যে আমি আরেকজনকে নিয়ে বাজে কথা না বলে আমি যদি মানুষের জন্য কিছু বানাই তাহলেও তো আমি মানুষের কাছে যে রিচ ভাইরালিটি বলি সেটা আমি পাচ্ছি। সো আই ওয়ান্ট টু ক্রিয়েট দ্যাট এক্সাম্পল যে ইফ ইউ রিয়েলি ক্রিয়েট গুড কন্টেন্ট ইউ ক্যান অলসো রিচ আউট টু ম্যাস। So I just want to encourage people to make good content so that they can actually make a change, make a difference, and seriously use internet for better. Because কেমন জানি মুনিয়া, তোমাদেরও বাচ্চা কাচ্চা বড় হবে, আমারটাও বড় হচ্ছে, সবাই কেমন জানি খালি নোংরামি, আজে বাজে জিনিস, কি যেন একটা হাস্যকর, একটু ভেরি শ্যালো থিংস নিয়ে ব্যস্ত। সো ওই জায়গাটা যদি কিছু করতে পারি করবো। আর মুনিয়া একটা কথা বলি, তুমিও ভিডিও ব্লগিং শুরু করেছো, ইউ আর অ্যান ওল্ড ফ্রেন্ড অফ আওয়ার্স, মাই ফ্যামিলি এন্ড মাই ওয়াইফ। অনেক নেগেটিভ কথা বলবে, অনেকে অনেক কিছু বলবে, কি জন্য, কেন করছে, কি দরকার, কথাবার্তা এরকম কেন, ওটা কেন পড়েছে, এগুলো একদম মাথায় নেবে না। বিকজ দিন শেষে তুমি কতগুলো জীবন পরিবর্তন করতে পারছো, তোমাকে দেখে অনেকে হয়তো নতুন করে ক্যারিয়ার শুরু করার কথা চিন্তা করবে। সো দ্যাটস ইয়োর অ্যাচিভমেন্ট, তাই না? আর এখানে রাজনীতি নিয়ে অনেকে কথা বলছে। একটা জিনিস অনেকে, তোমার অডিয়েন্স থেকে বলি, রাজনীতি নিয়ে আমার সরাসরি একদমই উৎসাহ নেই। সত্যি কথা আপনাদেরকে বলি যে অনেকেই জানতে চান যে এত কথা বলেন, এত ভাইরালি, আপনি কি ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা নাকি, এমপি টেমপি হবেন? একটা কথা বলি, আমি অনেকে লিখে যে রাজনীতি ছাড়াও দেশের মানুষের উপকার করা যায়। আমার কিছু চিন্তা ভাবনা আছে পাট নিয়ে, পরিবেশ নিয়ে, বৈশ্বিক পরিমণ্ডলে কাজ করার। তো রাজনীতিতে সরাসরি কোনো ধরনের ইচ্ছাই নেই, একদম ক্লিয়ার করা উচিত কথাটা সবার সামনে। অনেকেই মনে করেন যে এত কথা বলেন কেন, মাঝে মাঝে সরকারকে প্রশংসাও করেন, ঘটনাটা কি? ঘটনা কিছুই না, একটা কন্টিনিউটি দরকার, ভালো কিছু কাজের প্রশংসা করা দরকার, তাই করি। আর রাজনীতি নিয়ে একদমই ইচ্ছে নেই। সত্যি কথা যেটা বললাম, যে তুমি মানুষের উপকার করতে চাইলে যে কোনো জায়গা থেকে করতে পারো। আমি তোমাকে এমনও বলতে পারবো যে এখন অনেক মেম্বার অফ পার্লামেন্ট, ইয়াং লর্ড যারা, তাদের সাথে রেগুলার যোগাযোগ হয়। আমরা প্রায়ই বলি যে ভাই এটা নিয়ে কথা বলেন। অনেকে বলে সুখন ভাই নেক্সট অধিবেশনে কিছু জিনিস নিয়ে কথা বলতে চাই, আপনারা কি মতামত? এই যে চেষ্টা কিন্তু করলে কিন্তু একটা জিনিস হয়। সো মানুষের পরিবর্তন করতে চাইলে একদম সামনে গিয়ে করতে হবে, রাজনীতি করে করতে হবে, এটা আমি বিশ্বাস করি না। তাই রাজনীতিতে আমাকে কখনোই দেখতে পাবেন না। বাট একজন লিখেছে, ইউ মাইট নিড এ জি শুটার ফর L13 and aerobatics. Yeah, I'll do that. Hey, বিচ্ছিন্ন sorry, now L13 and albatross, yeah, I'll do that and I'll take that, but that depends on how many G I'm gonna pull. So I'm coming back, sorry. Oh, you have very interesting audience, Munia. They know the G suit and everything. I love that. কি যেন বলছিলাম? সো রাজনীতি নিয়ে কিছু হবে না, বাট রাজনীতিবিদদের সাথে আমাকে আরো দেখতে পাবে। বিকজ আমি চাই তাদের মনোভাব পরিবর্তন হোক। শুধু লেখকের মনোভাব পরিবর্তন হলে হবে না, শুধু ক্রিকেটারের মনোভাব পরিবর্তন হলে হবে না, রাজনীতিবিদদের মনের মধ্যেও তোমাকে জায়গা করে নিতে হবে। এই জন্য ওদের সাথেও মিশতে হবে। এখন বাংলাদেশে আবার রাজনীতিবিদের সাথে মিশলে এক গ্রুপ বলে আপনি দালালি করছেন, এই ধরনের কথা বলে আমি বলছি জি আমি দালালি করছি। আমি দূর থেকে পরিবর্তন করার চেষ্টা করব, এলাকার চেয়ারম্যানের কাছে যাব না, এলাকার এমপির সাথে মিশবো না, এলাকার মন্ত্রীর সাথে মিশবো না, তাহলে পরিবর্তন আসবে না। শুধুমাত্র কবিতা দিয়ে পরিবর্তন হয় না। সো চেষ্টা করব কবিতার সাথে সাথে মাঠে থেকেও কাজ করার। সো মাঠে থেকে কাজ করতে গেলে তো তোমার মানুষের সাপোর্ট দরকার, লাইক সরকারি পর্যায়ে মানুষের সাপোর্ট দরকার। আশা করি সেই সাপোর্টটা তুমি নিশ্চয়ই পাচ্ছ, কারণ সরকারের অনেক বড় বড় নেতাদের সাথে তোমার যোগাযোগ আছে, বিকজ অফ মানুষকে পথে যাওয়ার জন্য, সাহায্য করার জন্য, তাই না? তুমি বলছিলে যে আমি রাজনীতি করতে চাই না ফ্রন্ট লাইনে গিয়ে, আমি ব্যাকে থেকেই মানুষকে সাহায্য করতে চাই আমার জায়গায়। সম্ভব, সেটা কিন্তু সম্ভব মুনিয়া। সেটা হচ্ছে এই মডেলটা কাজ করে। তুমি চাইলে যারা পলিসি মেকার তারা তোমার কথা জানতে চায়, তারা অনেক সময় জিজ্ঞেস করে কি পরিবর্তন সম্ভব। একদম যেমন একদম সত্যি কথা বলবো, পাট নিয়ে কাজ করার সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির একজন মেম্বার অফ পার্লামেন্ট যোগাযোগ করেছেন। আমি এয়ারপোর্ট নিয়ে কথা বলার পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার ভাই ফোন দিয়ে জানতে চেয়েছেন সেখানে কি হয়েছে, আমাদেরকে বলো কিভাবে পরিবর্তন করতে পারি। আমাদের টেলিযোগাযোগ মন্ত্রী জব্বার ভাই মাঝে মাঝে জিজ্ঞেস করেন কি করে আরো চেঞ্জ আনা যায়। পলক ভাই আছেন আমাদের, জুনায়েদ আহমেদ পলক, তিনি জিজ্ঞেস করেন। আমাদের বাগেরহাটের এমপি আছেন তন্ময়, ভেরি হ্যান্ডসাম এন্ড ভেরি এনকারেজিং ইয়াং ম্যান, তিনি কাজ করেন। আমাদের বিদ্যুৎ মন্ত্রী আছেন বিপু ভাই, তারা জিজ্ঞেস করেন। সেরকম সবার সাথে মিলেমিশে বাংলাদেশে একটা জিনিস হয়ে গেছে কি, যারা একটু জানেন বোঝেন তারা পলিটিশিয়ানদের সাথে একদমই মিশতে চান না, দূর থেকে শুধুমাত্র এটা সেটা বলে যান। এখন আমরা যদি তাদের সাথে না মিশি তাহলে তারাও তো বুঝতে পারবে না যে আমরা আসলে কি চাচ্ছি।
তো সেই জায়গা থেকে আমি এই নর্মটা ব্রেক করতে চাই, এবং সেটা সরকার দলীয় না, বিরোধী দল হতে পারে। যেমন পার্থ ভাইয়ের সাথে কথা হয়, আন্দালিব পার্থ, তিনি একজন চমৎকার মানুষ, মাহিবি চৌধুরী আছেন, তারাও তাদের সাথে কথা বলতে চাই। আমি প্রয়োজনে বিরোধী দল যদি হয়, সেটা হয় যে বিএনপি, সেখানকার যদি কেউ তরুণ কেউ কথা বলতে চান তাদের সাথেও কথা বলবো। সবাই মিলে মিশে তো দেশ গড়াতে হবে। আর শুধুমাত্র কথায় কথায় আমরা মারামারি করব, কেউ কারো কথা শুনবো না, চেয়ার ছুড়ে দিব, তাহলে কিন্তু কেউই কোথাও গেলাম না, জিরো হয়ে গেলাম। তো এই জন্য এই জিনিসটা পরিবর্তন করতে চাই। বাট এইটাই অনেকে ধরতে পারে না যে একজন তাহলে কেন উনি সবার সাথে কথা বলছে, উনি কি তাহলে সবার? এই ধারণাটাই নেই যে জাতীয় স্বার্থে সবাই একসাথে হতে হয়। আমাদের মধ্যে ঢুকে গেছে যে একদম ও মানে তিনি আওয়ামী লীগ, মানে তাকে আওয়ামী লীগ ছাড়া আর কিছু বলা যাবে না, কোথাও দেখা যাবে না। লোক শেয়ার মানে আওয়ামী লীগ ছাড়া আর অন্য, হ্যাঁ, এটা একদম ভুল ধারণা। আমাদের সিনিয়র অ্যাবসলিউটলি ট্যাগ লাইন হয়ে যায়। আমাদের সিনিয়র নেতা নেত্রীরা কিন্তু মেশেন, তারা কিন্তু একজনের সাথে কথা বলেন, একজনের সাথে কিন্তু বসেন। সো জুনিয়ররাও যদি এটা না করে তাহলে কিন্তু পরিবর্তনটা আসবে না। সো ওই জায়গাটা একটু নিয়ম এবং নর্ম ব্রেক করার চেষ্টা করছি। তাই হয়তো আজকাল দেখবে যে কিছু কিছু সিরিয়াস জিনিস নিয়ে কথা বলছি, এটা নিয়ে অনেকেই মিস ইন্টারপ্রেট করে, অনেকেই করে না। বাট দিস ইজ দ্য সাইড এফেক্ট অফ স্পিকিং ইন পাবলিক ইন সোশ্যাল মিডিয়া। ইয়েস। একজন লিখেছেন সানভি তানভীর, স্যার আই এম ফ্রম ফ্রান্স, আই হ্যাভ seen all of your live. I'm Munia, proud. Sanvi, I love France. This is fantastic. আমি ব্রাসেলস থেকে পুরো প্যারিসে এসেছিলাম ট্রেনে করে, দেন প্যারিসে আই হ্যাড দিস হোল ঘোরাঘুরি। আবার ওই প্যারিসের লেট ব্যাক, রিল্যাক্সড, চুপচাপ, সবাই কেমন যেন একটু স্লো ডাউন। তোমার মেট্রো স্টেশন গুলো থেকে বের হয়ে সবাই গান গাচ্ছে, একটু নাচানাচি করছে। দেন বিস্ট্রো গুলো যেখানে যে বাইরে একটু, তোমাদেরকে ফোন দিয়েছিলাম মুনিয়া, মনে আছে কিনা? ওয়ার্ল্ড কাপের সময় তোমাদের এখানে আসার কথা ছিল, বা তোমাদের আসার কথা ছিল, রাইট? তোমাদের বোধহয় লন্ডন থেকে আসার কথা ছিল। সো ইয়া, আই লাভ প্যারিস। ইয়েস, আবারও যাবো ইনশাআল্লাহ। গত বছরের যে ট্যুরটা করলে, এখান থেকে এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই ট্যুরটা নিয়ে একটু বলো, কেমন ছিল তোমার সেই জার্নিটা? কেমন লেগেছিল? এক্সপেরিয়েন্স একটু বলো। ভালো লেগেছে কি খারাপ লেগেছে কি? ইউরোপে বেসিক্যালি উপরের দিকে স্ক্যান্ডিনেভিয়া, সুইডেন আমার খুব প্রিয় একটা জায়গা, কারণ ওদের সাথে আমি কাজ করি কিছু জিনিস নিয়ে। তো গোথেনবার্গ, ওই জায়গাটা আমার দারুণ লাগে। দিস ইজ এ ফ্যান্টাস্টিক প্লেস, বাট খুবই শুনশান, মানুষ এত কম যে একটু ভয় লাগে। তুমি যেটা বলে যে সুইডেনটাকে আমার মনে হয়েছে যে, থ্যাংক ইউ, সুইডেনটাকে আমার কাছে দারুণ লেগেছে, এটা একটা জিনিস। বাট মানুষ কম, একটু কেমন জানি ভয় ভয় লাগে। আর একটু পরে ধরো রাতের বেলা আমরা যখন ছিলাম, প্রায় সামারের দিকে বোধহয়, অনেক সময় নিয়ে রাত, অনেকক্ষণ রাত থাকতো, সেটা একটা জিনিস। বাট আমার কাছে দারুণ লেগেছে তোমার বেলজিয়াম, আমার কাছে চমৎকার লেগেছে বুদাপেস্ট, হাঙ্গেরি, আমার কাছে অস্ট্রিয়া, হলস্ট্যাড এন্ড আরো কিছু জায়গা চমৎকার। প্যারিস ওয়াজ ফ্যান্টাস্টিক। দেন আই ভিজিটেড জেনিভা, জুরিক। সো ইউরোপে সবকিছুই একটা সাজানো গোছানো। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আইল বি ভেরি ফ্র্যাঙ্ক, প্যারিসের যে মাল্টি কালচার, মানে ধরো সব ধরনের মানুষ, এবং কেউ কারো দিকে আর চোখে তাকাচ্ছে না। আমার কাছে প্যারিসকে মনে হচ্ছে যে ইটস এ ফ্রি সোল। Everywhere there is art, everywhere there is sculpture, people are like very nice, the smell of the bread, and it's fantastic. I love that city. So overall তোমাদের লন্ডনে আসা হয়নি somehow কোনো একটা কারণে, সামনে ইচ্ছা আছে, সময় নিয়ে। বাট আমি ওভারঅল সেন্ট্রাল ইউরোপ বা সাউদার্ন ইউরোপের চেয়ে স্ক্যান্ডিনেভিয়ান অংশগুলোকে একটু বেশি পছন্দ করি। সামনে একটু আইসল্যান্ড যাওয়ার প্ল্যান আছে, সুইডেন থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে। আইসল্যান্ডটা দেখার খুব শখ, যে একদম ফাঁকা, একদম বিশাল। সো আইসল্যান্ড ইজ ইন মাই লিস্ট, হোপফুলি ভেরি সুন। ইয়া, রাব্বিকে নিয়ে, তোমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো খারাপ লেগেছে কি? এগুলো তো শুনলাম ভালোর কথা, মানে ইউরোপের কোন জিনিসটা তোমার ভালো লাগেনি? কোনটা? ইউরোপের কোন জিনিসটা তোমার ভালো লাগেনি? এই যে ট্যুরটা দিলে, এক দেশ থেকে আরেক দেশের ট্যুর, সবকিছু ভালো লেগেছে, তো কোনো কিছু কি খারাপ লেগেছিল যে এই জিনিসটা আমার ভালো লাগে? ইউরোপে কিছু মানুষ ডিসকানেক্টেড, মানে খুবই আত্মকেন্দ্রিক, অন্য কারোর দিকে একদমই মনোযোগ দেয় না। সেই জিনিস তুমি আপ আনটিল ইউ গো এন্ড আস্ক তারা। সো আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি আত্মকেন্দ্রিক, একটু বেশি ছাড়া হিউম্যান এলিমেন্টটা একটু মাঝে মাঝে মনে হচ্ছে মিসিং। আদারওয়াইজ বাট অ্যাপ্রোচ করলে কিন্তু সবাই কথা বলছে। সো হ্যাঁ, হয়তো প্রাইভেসি ওয়াইজ ঠিক আছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আরেকটু যদি ওয়ার্ম হয়, আরেকটু, মানে খারাপ লাগেনি আসলে, বাট আমার মনে হচ্ছে আরেকটু ওয়ার্ম হলে ভালো হতো মানুষজন। বাট I loved it overall. তোমাদের ইউরোপ is fantastic. সপ্তবর্ষ সুজন লিখেছেন, I am from UAE. Always I am following you for your all the motivational speech.
থ্যাংক ইউ মিস্টার সুজন, থ্যাংক ইউ। মানে অনেক অনেক আরেকজন লিখেছেন যে বস আপনার কথাগুলো জীবন পাল্টে দিয়েছে আমার। না থ্যাংক ইউ, আমি আমি আমার আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করি মুনিয়া, যদি কারো আসলে উপকার হয়ে থাকে সেজন্য আমি নিজেকে ধন্য মনে করব। আর তুমি যে অ্যাটলিস্ট আমাকে ইনভাইট করেছো। এটা আমার সৌভাগ্য যে সুখন যে আমি পেয়েছি আমার ব্লগে, বিকজ এটা আসলে মানে কি বলবো যে আমি আসলে খুব টেনশনে ছিলাম সত্যি কথা যেটা, কারণ তুমি আজকে সারাদিন ধরে যে ব্যস্ততার মধ্যে পার করেছো তোমার দিন, তো দিন শেষে এসে তোমার আসলে এনার্জি থাকবে কিনা যে আমার এই ব্লগে আসলে কথা বলার জন্য। ইউ আর সুপার এনার্জেটিক, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুক। সালেউদ্দিন লিখেছেন, ভাই আপনি যেভাবে চান আপনার সব কাজ আমার অনেক ভালো লাগে। আপনার মতো যদি আরো 10 জন এভাবে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। এখানে একটা কথা আছে, আপনার মতো যদি এগিয়ে আসে, আমার কথা শুনে আপনি এগিয়ে চলে আসেন, বাকিদের কথা এত চিন্তা করার দরকার নেই। আপনি অলসো করা শুরু করেন, বাকি 10 জন আসলো না আসলো সেটা পরের চিন্তা, নিজের জায়গা থেকে কাজ করা শুরু করেন। আসলে আমরা আসলে আমাদের জায়গা থেকে যে যার জায়গা থেকে যদি কাজ করে যাই না, তাহলে কিন্তু সবকিছু সম্ভব। আমরা যদি তাকিয়ে থাকি যে ও করে দিবে এ করে দিবে, তাহলে খুব মুশকিল আর কি, কোনো কিছু করাটা খুব কঠিন হয়ে যায় তখন। তো সবাই সবার জায়গা থেকে আমরা কাজ করি, ভালো কাজ করি, আমরা নেগেটিভিটি গুলো দূরে রাখি। যদি কেউ ভালো কাজ করে তাকে যদি পছন্দ না হয় ইগনোর করি, বাট তাকে না আমরা লেগ পুলিংটা না করি, ডিমোরালাইজ না করি, কারণ সবার মেন্টালিটি আসলে স্ট্রং না। হ্যাঁ মুনিয়া, এটা 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 চেঞ্জ হতে না আরো সময় লাগবে। এটা বেসিক্যালি আরো ওই ফেজে যেতে, সাইকোলজিক্যালি ওই ফেজে যেতে আমাদের একটু সময় লাগবে। আমাদের যেহেতু অর্জন কম সবারই ব্যক্তিগত ভাবে, অন্য কেউ কিছু অর্জন করে ফেললে আমরা একটু পাগল হয়ে যাই। সো এটা আর অনেকদিন চলবে, এটা অনেকটা নৃতাত্ত্বিক ব্যাপার, একটু সময় লাগবে। তো ওটা মানিয়ে নিয়েই চলতে হবে। আর মন খারাপ করে লাভ নেই, বিকজ কিছু মানুষের তো উপকার হচ্ছে। যেমন তোমাকে দেখে আমি শিওর আজকে তোমার অনেক ফ্রেন্ডস বাকি সবাই উৎসাহ পাবে যে আচ্ছা আমরা একটু শুরু করি নতুন কিছু। আমি বলছি না যে সবাইকে লাইভ করতে হবে, কেউ হয়তো একটা বুটিক দেবে, কেউ হয়তো একটু নতুন করে একটা টিনেজ মেয়েদের জন্য একটা কল সেন্টার, হেল্প সেন্টার খুলবে, কেউ হয়তো ওল্ড হোমে গিয়ে সেবা দিবে, সেরকম অনেকে নতুন করে শুরু করবে। এই যে তুমি একটা এগিয়ে আসলে এই এই অ্যাটিটিউডটাও কিন্তু খুবই জরুরি। এই যে তুমি তোমার জায়গা থেকে করছো, আমি আমার জায়গা থেকে করছি, সবাই মিলেই তো আমরা কাজ করব। হ্যাঁ, সবাই মিলে একটা পজিটিভ কাজ করার চেষ্টা করছি, যাতে সবাই ইন্সপায়ার হয়, নিজের নিজের জন্য কিছু করা, নিজের ভালো লাগার থেকে কিছু করা, যাতে ইন্সপায়ার করতে পারি মানুষকে যে ভালো কাজ করতে না মানে নিজের ইচ্ছা শক্তিটা খুব দরকার, যে আমি ভালো কাজ করব। আমাকে কে সাপোর্ট করুক বা না করুক, আমি ভালো কাজটা চালিয়ে যাই না। যখন আমি কিছু মানে করবো, যখন আমি মানুষকে দেখাতে পারবো যে আমি কিছু করেছি, তখন কেউ না কেউ এসে পাশে দাঁড়াবেই আমাকে। আর একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে যেহেতু তুমি বাংলাদেশে থাকো, একটা ট্যাগলাইন হয়ে যায়, ট্যাগমার্ক হয়ে যায় যে সরকারি দলের কাজ করলেই হয়তো তুমি সরকারি দলের লোক। কিন্তু এটা তো একটা সত্যি কথা যে সরকার থাকলে তার কাছ থেকে সাপোর্ট নেওয়াটা যতটা সহজ, বিরোধী দলের কাছ থেকে বা যেই দলটা তখন গভর্নমেন্টে নাই তার কাছ থেকে সাপোর্ট পাওয়াটা ততটা কঠিন। আমি আসলে জানি না ঠিক বলছি কিনা, তুমি যদি একটু বলতে পারতে। আমি এই জিনিসটা, তুমি ভালো একটা জিনিস তুলেছো, আমার মনে হয় এই জিনিসটা আমাদের একটু বন্ধ করতে হবে। এটা সমগ্রভাবেই যদি সরকারি দল বিরোধী দল এই কথাগুলো একটু বন্ধ করতে হবে। দিন শেষে আমাদের সবাইকে কিন্তু কাজ করতে হবে, এবং কাজ করতে গেলে তোমাকে সরকার যন্ত্রের কাছাকাছিও আসতে হবে, দূরেও থাকা যাবে না। আবার কেউ যদি ধরো এই সরকারের সাথে কাজ করেছে মানেই সে পরজনের সাথে করতে পারবে না, এই জিনিসটাও আমাদেরকে বাদ দিতে হবে। আর কথায় কথায় রাজনৈতিকরণ, সেটা আমার কথা বলছি না, সেটা সমাজের উপর থেকে একদম রাজনৈতিক দলের মধ্যেও আছে। এই সবার এই আত্মঘাতী ব্যাপারটা বন্ধ করতে হবে, যে কেউ একজন এই দল তো কেউ একজন ওই দল, হতেই তো পারে, যার যার রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে। একজন আরেকজনকে যদি ভদ্রভাবে সহাবস্থান না করা পর্যন্ত বাংলাদেশের উন্নতি হবে না, আমি তোমাকে সত্যি কথা বলে দিচ্ছি। বাট এটার মানে এই না যে তুমি লন্ডনে 2 পার্টি করতে গিয়ে মারামারি করে চেয়ার টেবিল ভাঙিয়ে বাকিদের সামনে নিজেদেরকে হাস্যকর করে ফেলবে। সো ওই জায়গায় আমাদের জিনিসটা হচ্ছে না। আমরা এটাকে খুব আগ্রাসী যুদ্ধ ভাব নিয়ে যাচ্ছি, আমি এই রাজনৈতিক দল তুমি ওই রাজনৈতিক দল, তো মুখ দেখাতে কি বন্ধ, আসো মারামারি করি, আবার নিজেদের মধ্যে মারামারি করছি। তো ওভারঅল জিনিসটাই শিক্ষার উপর ডিপেন্ড করে। সো ট্যাগলাইন ইত্যাদি ইত্যাদি গুলো থাকবেই, তুমি চাইলেও কিছুদিন পরে কে রিপাবলিকান আর কে ডেমোক্রেট এটা বের হয়ে যাবে। বাট তার মানে এই না যে আমি একজনের দেখতে পারবো না। এই জায়গাটা পরিবর্তন আনতেই হবে। যেমন আমি এই চেয়ারম্যানের লোক, সো ওই চেয়ারম্যান যখন, ধরো আমি খুব ধান ভালো বুঝি, অথবা আমি নদীর বাঁধ ভালো বুঝি, আমি এই চেয়ারম্যানের লোক, এখন আরেক চেয়ারম্যান এসেছে এই সময় নদীর বাঁধ নিয়ে কাজ করতে হবে, আমি সবচেয়ে ভালো বুঝি বাঁধ নিয়ে, কিন্তু আমি যেটা আগের জনের ছিলাম তাই আমাকে আর আনা হলো না, তাহলেও কিন্তু হবে না, মেধার অপচয় করছো। সেই পুরো ইকোসিস্টেমে এই জায়গাটা একটু ঘাটতি আছে, এটা নিয়ে কাজ করাটা খুব জরুরি।
সেটাই। অনেক আড্ডা হলো, অনেক কথা হলো, শেষ করে দিচ্ছি, শেষ করবো আমাদের আজকের এই ঈদ আড্ডা উইথ ফ্রেন্ডস। তো যাবার আগে যদি তুমি ইয়াং স্টারদের জন্য যদি কিছু ইন্সপিরেশনাল স্পিচ দিতে বা কথা বলতে, যারা উদ্বুদ্ধ, কারণ অনেকে লিখছে যে তোমার কথা শুনে জীবন পাল্টে গেছে, অনেকের অনেক উদ্বুদ্ধ হয় তারা। তো যেহেতু তুমি বেসড ইন লন্ডন, সো আমি ওখানকার বাংলাদেশি ইয়াংস্টারদের কথা বলছি যে you guys will often probably find out a crisis about what's your origin is. Are you a Bangladeshi or you are a British? বা আমি কি করে আমার নিজস্ব কালচারটা ধারণ করবো? সো এই জায়গায় আমি বলছি যে বি গ্লোবাল, do whatever your surroundings doing, but don't forget that কাজী নজরুল ইসলামকে, রবীন্দ্রনাথকে, লালন শাহকে, আমাদের হাসান রাজাকে, সিলেট কি, চিটাগং কি, ঢাকা কি, এই জিনিসগুলো যাতে আমরা ভুলে না যাই। আর খুব প্রাউডলি নিজের অরিজিনের কথা বলতে শিখতে হবে, কাচুমাচু করার কিছু নেই। আমাকে অনেক জায়গায় জিজ্ঞেস করে, ভাই আপনি কোন দেশে, ওয়ার ইউ ফ্রম? তেমন একটা স্টাইলে দেখছি অনেকে ওই এক্সেন্ট শুনেই বলে বসে যে নো আই এম ফ্রম, মানে অন্য একটা জিনিস বলে বসে। আমি খুব প্রাউডলি বলি আই এম ফ্রম বাংলাদেশ। ও আচ্ছা, কোথায় এটা? এটা আমাদের আশেপাশে এশিয়াতে, তুমি একটু গুগল করলেই খুঁজে পেয়ে যাবে ম্যাপের মধ্যে। অনেকে বলে, আবার অনেকে বলে ও আই নো বাংলাদেশ, ফ্যান্টাস্টিক। সো আমার একটাই অনুরোধ তোমার মাধ্যমে, যারা ইয়াংস্টার হু আর লিভিং অ্যাব্রড, নট ইন দা our own country and beyond borders, please be very proud of your own culture, and we have lot of things to say. আবার আমাদের এমন কিছু আছে, আমি জানি অনেকেই বলে যে আমি অনেক জায়গায় বলতে চাই না, বিকজ এতই ব্যাকবাইটিং করে, এত কামড়াকামড়ি করে যে লজ্জায় পড়ে যায় মাঝে মাঝে। তো ওই জায়গায় একটু বোঝানোর চেষ্টা করা, যাদের কারণে আমাদের একটু লজ্জায় পড়তে হবে, হয়তো তোমাদের নিজস্বতার কারণে, তোমাদের স্মার্টনেস এর কারণে সেখানে কান্ট্রি ব্র্যান্ডিংটা আর একটু বাড়বে। সো whenever you get a chance, please uphold the brand image of Bangladesh. এটাই থাকবে একটা রিকোয়েস্ট, বিকজ each of you are an ambassador for this small country called Golden Bengal. না সেটাই, আমার খুব ভালো লাগে যখন আমাকে জিজ্ঞেস করে ওয়্যার ইউ ফ্রম, যখন বলি বাংলাদেশ, আর বাংলাদেশ বললেই যখন সাকিব আল হাসানের নামটা আসে না, আমি না খুব প্রাউড ফিল করি যে না বাংলাদেশকে চেনে। এখন আর কেউ খুব কম বলে যে বাংলাদেশ কোথায়, বাংলাদেশ কি ইন্ডিয়া? এটা এখন খুব কম বলে, যে মানে সাকিব আল হাসান মানুষদের মতো থাকাতে এখন বাংলাদেশকে এখন অনেক মানুষ, অনেক দেশের মানুষ চেনে, যেটা খুব প্রাউডের বিষয় যে বাংলাদেশ। তো এটাই আর কি। তো ভালো লাগলো সুখন তোমার সাথে ঈদ আড্ডাটা দিয়ে। I wish best of luck to your page and your video blogging. Do keep me posted if interesting topics comes around. I would love to share that on my page and with my folks who follow my page, so I'll also share with them. Ar tumiyo chesta koro overall for both genders, definitely male and female, but youngsters, teenagers, especially women, বাচ্চাদের যদি কোনো কিছু থাকে অথবা যদি এমন কিছু শেয়ার করতে চাও যেটা আমাদের জন্য ভালো হবে, প্লিজ ডু শেয়ার এন্ড নক আস, এন্ড উই উইল লাইক টু সার্কুলেট দ্যাট মেসেজ টু ডিফারেন্ট পিপল। থ্যাংক ইউ সো মাচ সুখন, ভালো থেকো, ঈদ মোবারক। আর এই তো দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থেকো, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।